তুরস্কের ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি আমি সরোয়ার আলম। তুরস্ক মার্কিন যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধ বিমান পেতে কেন এত মরিয়া? এই যুদ্ধ বিমানের কি এমন আছে যেটার জন্য তুরস্ককে তার রাশিয়ার কাছ থেকে কেনা S-400 অন্য দেশের কাছে বিক্রি করতে হচ্ছে, এবং সেটা বিক্রি করে হলেও সে F-35 পেতে চাচ্ছে? যেহেতু তুরস্কের কাছে S-400 আছে এবং বলা হচ্ছে যে F-35 যুদ্ধ বিমানের যেই সমস্ত গোপন তথ্য নথিপত্র আছে সেগুলো S-400 এর মাধ্যমে নিয়ে যাওয়া সম্ভব, পাওয়া সম্ভব। অথবা এরকম ভাবে বলা হচ্ছে যে S-400 এই F-35 যুদ্ধ বিমানকে বিধ্বস্ত করার জন্য, যুদ্ধ বিমানকে ঠেকানোর জন্য S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যথেষ্ট পরিমাণে কার্যকর। তাহলে সেই S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অন্য কোনো দেশের কাছে বিক্রি করে আমেরিকার কাছ থেকে কেন এই F-35 পেতে এত মরিয়া তুরস্ক? আজকে আমরা এই প্রশ্নটারই উত্তর খুঁজব। সেখানে যাওয়ার আগে আপনাদের কাছে কয়েকটা বিষয় বলে নেই। একটা হচ্ছে, আমার এই ভিডিওগুলো, এই লাইভগুলো বিভিন্ন ইউটিউব চ্যানেল নিয়ে কাটছাট করে তাদের মতো করে হেডলাইন বসিয়ে তারপরে হচ্ছে শেয়ার করে, যেগুলোর ভিউ আমার নিজের ইউটিউব চ্যানেলের চেয়ে অনেক বেশি। আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, ওই সমস্ত হেডলাইন দেখে বিভ্রান্ত হবেন না। আমার শুধুমাত্র এই সরোয়ার আলম ছাড়া অন্য কোনো ইউটিউব চ্যানেল নেই। অন্য যে কোনো নামে, যে কোনো জায়গায়, যে কোনো ভিডিও দেখলেই আপনারা সেটাকে রিপোর্ট করতে পারেন। আপনাদের কাছে এই অনুরোধ থাকলো। দ্বিতীয় হচ্ছে, আমাদের টার্কিশ ল্যাঙ্গুয়েজ কোর্সের নতুন ক্লাসের আবেদন চলছে। টার্কিশ ল্যাঙ্গুয়েজ কোর্স যারা নিতে চান, যারা টার্কিশ ল্যাঙ্গুয়েজ শিখতে চান দূর দেশ থেকে, এটা আপনার বিভিন্ন কাজে লাগতে পারে। আপনার চাকরির জন্য লাগতে পারে, আপনার ব্যবসার জন্য লাগতে পারে, আপনার তুর্কিতে বসবাসের জন্য লাগতে পারে, সেটা আপনার ব্যাপার। আপনি যে কোনো কাজের জন্যই হোক, যদি বেসিক টার্কিশ ল্যাঙ্গুয়েজ শিখতে চান তাহলে আমাদের কোর্সে ভর্তি হতে পারেন। আমি লিংক দিয়ে দেবো ডিসক্রিপশনে। একই সাথে আমাদের এআই কোর্সে ভর্তি চলছে, সেখানেও আপনারা ভর্তি হতে পারেন। এই কথাগুলো বলার পরে আমি আমাদের মূল আলোচনায় আসছি। আজকে তুরস্কের সবচেয়ে বড় পত্রিকা হুরিয়াত পত্রিকার একজন কলামিস্ট, যার সাথে তুরস্কের বর্তমান সরকারের একেবারে খুব ঘনিষ্ঠ যোগ সাজস, তিনি একটা কলাম লিখেছেন। তিনি তার কলামে বলেছেন যে তুরস্কের এই S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেটা তুরস্কের হাতে এখন আছে, সেটা তৃতীয় কোনো দেশের কাছে তুরস্ক বিক্রি করবে, এটার ব্যাপারে মনস্থির হয়ে গেছে এবং এটার ব্যাপারে মোটামুটি ফাইনাল সিদ্ধান্ত হয়ে গেছে। কোন দেশের কাছে হতে পারে? গত কয়েকদিন ধরে এটা নিয়ে আলোচনা চলছিল যে কোন একটা আরব দেশের কাছে। তো সেই আরব দেশ তো অনেক, সেখান থেকে এখন দুটো দেশের নাম শোনা যাচ্ছে। একটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, আর একটা হচ্ছে কাতার। সংযুক্ত আরব আমিরাতের কাছে বিক্রি করার বিষয়টাই অনেক বেশি সামনে আসে, কারণ হচ্ছে সংযুক্ত আরব আমিরাত এই ধরনের একটা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চায়। কাতার ছোট্ট একটা দেশ, S-400 এর মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাতারের না হলেও চলে, এরকম একটা পরিস্থিতি। সুতরাং এই সংযুক্ত আরব আমিরাতের কাছে তুরস্ক S-400 বিক্রি করার একটা সম্ভাবনা আছে। যদি সেটা হয়, অনেক খবরে আবার এরকমও বলা হচ্ছে যে বিক্রি করার ব্যাপারে অলরেডি সিদ্ধান্ত হয়ে গেছে, জাস্ট হচ্ছে ঘোষণাটা আজকে আসবে। এখন এই S-400 হচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেটা রাশিয়া তৈরি করেছে। তুরস্ক রাশিয়ার কাছ থেকে 2017 সালে কিনেছিল, কারণ হচ্ছে তখন তুরস্ক এরকম একটা, এই পর্যায়ের এরকম শক্তিশালী একটা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমেরিকার কাছ থেকে কিনতে চেয়েছিল। আমেরিকার প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে চেয়েছিল, কিন্তু আমেরিকার তখন রাষ্ট্রপতি ক্ষমতায় যিনি ছিলেন, তিনি বিক্রি করার কোনো সুযোগ দেননি। তখন না, তার আগে থেকেই, ধরেন ওবামার সময় থেকেই ওবামার কাছে এটা নিয়ে আলোচনা হয়েছিল, কিন্তু সে এটা বিক্রি করবে না তুরস্কের কাছে। কেন বিক্রি করবে না? সেখানে বিভিন্ন ধরনের অজুহাত, কিন্তু আসল কথা হচ্ছে বিক্রি করবে না।
শুধু বিক্রি না করাই না, সেই সময় তুরস্কে থাকা ন্যাটোর বিভিন্ন ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে তুরস্কের সীমান্ত থেকে ন্যাটো নিয়ে গিয়েছিল, সরিয়ে নিয়ে গিয়েছিল। এবং তুরস্কের সীমান্তে তখন আইএসআইএস ব্যাপক পরিমাণে আক্রমণও চালিয়েছিল। সেই মুহূর্তে তুরস্কের প্রয়োজন অনুযায়ী এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে রাশিয়ার কাছ থেকে তখন কেনা হয়েছিল। তখন পুরো ন্যাটো জোট এটার বিরুদ্ধে দাঁড়িয়েছিল যে রাশিয়া হচ্ছে ন্যাটোর একমাত্র এবং প্রধান শত্রু, তার কাছ থেকে একটা ন্যাটো সদস্য দেশ এই ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে পারে না। তখন তুরস্ক দেখিয়েছিল যে দেখো, রাশিয়া যদি তোমাদের প্রধান শত্রু হয়ও, কিন্তু ন্যাটোর অনেক দেশের কাছে রাশিয়ার অনেক অস্ত্র আছে, যেমন MiG-29 আছে রাশিয়ার, ন্যাটোর অনেকগুলো সদস্য দেশের কাছে, ইউরোপের অনেকগুলো দেশের কাছে আছে MiG-29, যেগুলো আমরা দেখলাম যে এই ইউক্রেন যুদ্ধে ইউক্রেনকে ওই সময় দিয়ে দিয়েছিল, মানে তাদের কাছে আছে। এরপরে S-400 না থাকলেও S-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখনো পর্যন্ত গ্রিসের কাছে আছে। তুরস্ক এগুলোকে দেখিয়ে বলেছিল যে আমরা এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তোমার কাছে থাকতে দেব না, এবং সাথে সাথে তুরস্কের উপরে একটা নিষেধাজ্ঞা নিয়ে আসে। নিষেধাজ্ঞাটা হচ্ছে ক্যাটসা CAATSA। এটার মানে হচ্ছে আমেরিকার শত্রুকে ঠেকানোর নিষেধাজ্ঞা। তাহলে এই নিষেধাজ্ঞা যদি তুরস্কের উপর দেওয়া হয় তাহলে তুরস্ক আমেরিকার শত্রু। সেই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, এবং সেই নিষেধাজ্ঞার মানে হচ্ছে যে তুরস্ককে আমেরিকা বা আমেরিকার মিত্র রাষ্ট্রদের কাছ থেকে কোনো ধরনের অস্ত্র পেতে দেয়া যাবে না। এবং ওর পরপরই দেখবেন যে অনেকগুলো দেশ আমেরিকার উপরে বিভিন্ন ধরনের অস্ত্র নিষেধাজ্ঞা দিয়েছিল। কানাডা দিয়েছিল, জার্মানি দিয়েছিল, ব্রিটেন দিয়েছিল, আর অনেকগুলো দেশ বিভিন্ন ধরনের ছোট খাটো বড় অনেক ধরনের প্রত্যক্ষ পরোক্ষ গোপন ওপেন বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা দিয়েছিল। এরপরে তুরস্ক রাশিয়ার সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনে। শুধুমাত্র আমেরিকা ক্যাটসা নিষেধাজ্ঞায় দেয়নি, একই সাথে আমেরিকা তুরস্ককে তার F-35 যুদ্ধ বিমান প্রকল্প থেকে বের করে দেয়। তুরস্ক ছিল ওই প্রকল্পের একটা অংশীদার, এবং একই সাথে তুরস্ক F-35 কেনার জন্য কয়েক বিলিয়ন টাকা আমেরিকাকে দিয়েছিল, এবং F-35 তুরস্ক পাবে। তুরস্কের পাইলটরা গিয়ে F-35 যেগুলো তুরস্ককে দেওয়া হবে সেগুলো ট্রেনিং নিয়েছিল, সেগুলোকে চালিয়েছিল, এবং ব্যাপক উদযাপনের মধ্য দিয়ে ব্যাপক একটা বিশাল একটা প্রোগ্রাম করে সেই F-35 তুরস্কের কাছে হস্তান্তর করা হয়েছিল। আমেরিকাতে হস্তান্তর করার পরে বলা হয়েছিল যে তুরস্কের পাইলটরা এই F-35 উড়ানোর জন্য ট্রেনিং নিবে, তারপরে হচ্ছে তাদের বিমানগুলো উড়িয়ে নিয়ে যাবে। কিন্তু তার মধ্যে এই নিষেধাজ্ঞা দেয় এবং F-35 প্রকল্প থেকে তুরস্ককে বের করে দেয়, আর তুরস্কের ওই পেমেন্ট করা F-35 যুদ্ধ বিমানগুলো তুরস্ককে দেয় না। এরপরে অনেক ঘটনা ঘটে, অনেক কিছু হয়। ইউক্রেন যুদ্ধ, তার আগে হচ্ছে সিরিয়াতে যুদ্ধ, সিরিয়ায় তুরস্ক বিরোধী কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোকে আমেরিকা অনেক বেশি অস্ত্র দেয়, প্রচুর মিলিয়ন মিলিয়ন ডলারের অস্ত্র দেয়, বিলিয়ন বিলিয়ন ডলার বলা যায় অস্ত্র দেয়। তারপরে হচ্ছে আইএসআইএস কে অস্ত্র দেয়। এরপরে হচ্ছে এগুলো তুরস্কের বিরুদ্ধে ব্যবহার করা হয়, তুরস্ক এগুলোর বিরুদ্ধে দাঁড়ায়। এরকম অনেক ঘটনা ঘটে, অনেক কিছু গড়ায় এবং এ পর্যন্ত আসে। এখন তুরস্ক চাইছে তার উপর থেকে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক। নিষেধাজ্ঞাটা কে দিয়েছিল? এই ট্রাম্প দিয়েছিল। নিষেধাজ্ঞা কে তুলে নিতে চাইছে? এই ট্রাম্প নিতে চাইছে। কিন্তু এই নিষেধাজ্ঞা দেয়া আর নেয়ার মধ্যে, তুলে নেয়ার মধ্যে একটা বড় ঝামেলা আছে। সেটা হচ্ছে ট্রাম্প নিষেধাজ্ঞা দিলেও এই নিষেধাজ্ঞাগুলো তখন এসেছিল হচ্ছে আমেরিকার আইনসভার মাধ্যমে, অর্থাৎ আমেরিকার সংসদের মাধ্যমে। এখন ট্রাম্প উঠিয়ে নিলেও সংসদ থেকে এটার অনুমোদন লাগবে, আমেরিকার কংগ্রেস এবং সিনেট থেকে। সেই অনুমোদন পাবে কিনা এটা একটা বড় প্রশ্ন, যে ট্রাম্প এই অনুমোদন সেখান থেকে নিয়ে আসতে পারবে কিনা। আর দ্বিতীয় হচ্ছে যে যদি তুরস্ক S-400 বিক্রি করেও দেয়, তারপরেও আমেরিকা সেটার বিরুদ্ধে তাকে এই যে তার যে ইয়াটা আছে, কি বলে এটাকে, যুদ্ধ বিমান, সেটা তুরস্ককে দেবে কিনা। কারণ হচ্ছে একটা হচ্ছে নিষেধাজ্ঞা, কাটসা নিষেধাজ্ঞা একটা জিনিস, সেই নিষেধাজ্ঞাটা হচ্ছে অস্ত্র বিক্রির বিরুদ্ধে।
আরেকটা হচ্ছে তুরস্ককে F-35 প্রকল্প থেকে বাদ দেওয়া। দুটো কিন্তু ভিন্ন জিনিস। নিষেধাজ্ঞা তুলে নাও, নিষেধাজ্ঞাটা মূলত দেওয়া হয়েছিল এই S-400 এর ব্যাপারে, এবং সেখানে বলা হয়েছিল যে তুরস্কের সেনাবাহিনীর কাছে S-400 যতদিন থাকবে ততদিন এই নিষেধাজ্ঞা থাকবে। ওকে, তুরস্ক S-400 দিয়ে দিল, নিষেধাজ্ঞা তুলে নিল, কিন্তু ওই নিষেধাজ্ঞার যে আইন সেটার মধ্যে F-35 নেই। পরবর্তীতে আরেকটা আইন করে F-35 প্রকল্প থেকে তুরস্ককে বাদ দেওয়া হয়েছে, যে তুরস্ক যেহেতু এই নিষেধাজ্ঞার মধ্যে, সেহেতু তুরস্ককে আমরা F-35 রাখবো না। অর্থাৎ এই নিষেধাজ্ঞাটা দেখে আরেকটা আইন হয়েছে। এখন আরেকটা যে আইন হয়েছে সেই আইনটাও আবার ভিন্নভাবে, এই নিষেধাজ্ঞা উঠালেই হবে না, সেই আইনটাকেও বাতিল করতে হবে। সেই আইনটা বাতিল করার জন্য আবার কংগ্রেস এবং সিনেটের মধ্যে দিয়ে যেতে হবে। তার মানে হচ্ছে S-400 যদি তুরস্ক আমিরাতের কাছে বিক্রি করেও দেয়, তারপরেও ক্যাটসা উঠে যেতে পারে, কিন্তু F-35 পাওয়ার সম্ভাবনা কম, মানে সাথে সাথেই না। F-35 এর জন্য অন্য একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। এখানে আরেকটা ঝামেলা আছে, সেটা হচ্ছে S-400 তুরস্ক কিনেছে রাশিয়ার কাছ থেকে। এখন রাশিয়া বা এই অস্ত্র কেনা বেচার ক্ষেত্রে একটা কথা আছে, এন্ড ইউজার, অর্থাৎ সর্বশেষ এটা কে ব্যবহার করবে সেটা যে বিক্রি করে সে নির্ধারণ করে, যে ভাই তুমি আমার কাছ থেকে কিনছো, কিনে যে কারো কাছে তুমি দিতে পারবে না আমার অনুমতি ছাড়া। তুমি আমার কাছ থেকে কিনছো, কিনে একটা সন্ত্রাসী সংগঠনের কাছে দিলা, যে হচ্ছে এটা আমার বিরুদ্ধে ব্যবহার করে। তুমি আমার অস্ত্র কিনছো, কিনে হচ্ছে আমার শত্রুর কাছে দিলা, যে এটা ব্যবহার করবে। এটা কোনোভাবেই সম্ভব নয়, এবং এই জন্য এই অস্ত্র কেনা বেচার ক্ষেত্রে এই রুলসটা অনেক বেশি কড়া, যে আমার অস্ত্র তুমি ছাড়া অন্য কেউ ব্যবহার করতে পারবে না, এবং কোথায় যাবে সেটা আমি দেখব। এজন্য সব দেশে অস্ত্র যারা বিক্রি করে সবাই হচ্ছে এই কড়া কড়া আইনগুলো করে দেয়। অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রেও হয়, ধরেন আপনি কোনো একটা জাহাজ কিনছেন সেটার ক্ষেত্রেও হতে পারে, আপনি কোনো একটা লিফট কিনছেন সেটার ক্ষেত্রেও হতে পারে। মানে যার প্রোডাক্ট যত বেশি কম পাওয়া যায় বাজারে, সে তত রুলস এবং রেগুলেশন বেশি দিয়ে রাখে। এখন এই জায়গাতে এসে রাশিয়া অনুমোদন দিবে কিনা এটা একটা ব্যাপার। রাশিয়া আজকে হচ্ছে রাশিয়ার ক্রেমলিনের যে মুখপাত্র, অর্থাৎ রাশিয়ার প্রেসিডেন্টের যে মুখপাত্র, তাকে প্রশ্ন করা হয়েছিল যে তুরস্ক তো এটা বলছে যে এটা হচ্ছে থার্ড কোনো কান্ট্রিতে বিক্রি করা হবে, এটার ব্যাপারে রাশিয়া অনুমোদন দিবে কিনা। তো রাশিয়া বলছে যে হ্যাঁ, এটা নিয়ে আমরা আলোচনা চলছে, আমরা আলোচনা করতেছি, এবং আলোচনা ইতিবাচক ভাবেই আগাচ্ছে। তার মানে হচ্ছে রাশিয়া অনুমোদন দেওয়ার একটা বড় সম্ভাবনা আছে। এখন রাশিয়া অনুমোদন দিলে এটার জন্য রাশিয়া কি চাইবে বা কি পাইবে বা কেন অনুমোদন দিবে, এরকম অনেকগুলো বিষয় আছে। কারণ হচ্ছে রাশিয়া এই ধরনের একটা স্ট্র্যাটেজিক জায়গায় যদি অনুমোদন না দেয়, তাহলে তুরস্ক এটা দিতে পারবে না। তুরস্ক এটা না দিতে পারলে আমেরিকার সাথে তুরস্কের ঝামেলা বাঁধবে, আমেরিকার সাথে তুরস্কের ঝামেলা বাঁধলে রাশিয়ার সুবিধা, ন্যাটোর মধ্যে একটা সংঘাত বাঁধিয়ে রাখলো। তাহলে রাশিয়া এই সুবিধাটা কেন নিচ্ছে না? রাশিয়া এই সুবিধাটা নিচ্ছে না কারণ হচ্ছে রাশিয়ার অন্যদিকে অনেক বেশি সুবিধা আছে। সেটা কি? সেটা হচ্ছে তুরস্কের মধ্য দিয়ে রাশিয়ার যে গ্যাস পাইপলাইন গিয়েছে, সেই গ্যাস পাইপলাইনে ব্যাপক পরিমাণে গ্যাস যাচ্ছে ইউরোপে তুরস্কের মধ্য দিয়ে। 2টা পাইপলাইন আছে তুরস্কের মধ্যে দিয়ে যাচ্ছে। এগুলো রাশিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে অর্থনৈতিক সচল রাখার জন্য। ইউরোপ যেভাবে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে রাশিয়ার উপরে, সেইভাবে সেই নিষেধাজ্ঞায় সব ইউরোপীয় দেশ এবং ন্যাটো সদস্য দেশ নিষেধাজ্ঞা দিয়ে রাখলো, তুরস্ক সেই নিষেধাজ্ঞার মধ্যে নাই, নিষেধাজ্ঞা দেয় না। যে কারণে তুরস্কের আকাশ সীমা রাশিয়া ব্যবহার করে, তুরস্কের এয়ারপোর্ট গুলো রাশিয়ার বিমান ব্যবহার করে, তুরস্কের বিমান রাশিয়া যায়। এই ধরনের অনেকগুলো বিষয় আছে, আরো অনেকগুলো ঘটনা আছে যেগুলোর কারণে হচ্ছে তুরস্ক এবং রাশিয়া কৌশলগত দিক থেকে আগাতে চায়। এই জায়গায় ছাড় দিয়ে হলো, ধরলাম দিল রাশিয়া। এখন দেওয়ার পরে আমেরিকা শেষ পর্যন্ত এই নিষেধাজ্ঞা তুলে নেবে কিনা, এটা হলো কথা। ঠিক আছে, এটার সাথে সম্পৃক্ত, ওকে ঠিক আছে, তুমি S-400 দিয়ে দাও, আমি নিষেধাজ্ঞা তুলে নিলাম। আসলেই নেবে কিনা? কারণ ট্রাম্পের নভেম্বর পর্যন্ত তার সিনেটে এবং কংগ্রেসে ভালো একটা ইয়া আছে, কি বলে এটাকে, মানে প্রাধান্য আছে। কিন্তু নভেম্বরের নির্বাচনে তার সেই প্রাধান্য কমে যাওয়ার সম্ভাবনা, অর্থাৎ সিনেটর এবং কংগ্রেসম্যানদের সংখ্যা, সংসদ সদস্যদের সংখ্যা তার দলের চেয়ে অন্য দলে, বিরোধী দলে বেশি থাকার সম্ভাবনা বেশি। সেই ক্ষেত্রে সে এই ধরনের একটা ঘটনাতে সে সাপোর্ট নাও পেতে পারে। সে সিদ্ধান্ত নিল যে ঠিক আছে, তুরস্ককে আমি দিয়ে দেবো, কিন্তু তার তো কংগ্রেস এবং সিনেট থেকে এটাকে নিয়ে আসতে হবে পাশ করিয়ে। সেটা পারবে কিনা, সেখানেও কিছু ফর্মুলা দেখা হচ্ছে, ভাবা হচ্ছে যে কংগ্রেস তাকে প্রশ্ন করবে যে এই জিনিসগুলো কারণে, এই কনসার্ন বা এই সমস্যাগুলোর কারণে আমরা এই নিষেধাজ্ঞা দিয়েছিলাম, তাহলে সেই সমস্যাগুলোর তুমি সমাধান করেছো কিনা। সে হয়তো সেটার উত্তর দিবে যে এইভাবে আমি সেটা সমাধান করেছি, সুতরাং তোমরা এটার থেকে এই আইনটাকে বাতিল করো। এবং কংগ্রেসের কয়েকজন জ্যেষ্ঠ সদস্য যারা কংগ্রেসকে এবং সিনেটকে
কন্ট্রোল করে বা সিনেটকে হচ্ছে ডাইভার্ট করে বা তাদেরকে হচ্ছে লিড দেয়, তারাও বলছে যে হ্যাঁ ঠিক আছে, এটার ব্যাপারে আমরা ইতিবাচক দেখবো। দেখলো ইতিবাচক, ভালো কথা, কাটসা উঠেও গেল। উঠে যাওয়ার পরে আবার নতুন করে F-35 নিয়ে ভাবতে হবে। এখন কাটসা অর্থাৎ এই অস্ত্রের নিষেধাজ্ঞা ওঠা নিয়ে তেমন কোনো বড় ধরনের বাধা আপাতত দেখা যাচ্ছে না, কিন্তু F-35 বিক্রির ব্যাপারে বড় দুটো বাধা তুরস্কের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। একটা হচ্ছে ইসরায়েল আর একটা হচ্ছে গ্রিস। গ্রিস এবং ইসরায়েল উভয়েরই কথা হচ্ছে যে কোনোভাবেই তুরস্কের কাছে আমেরিকা F-35 বিক্রি করতে পারবে না। তাতে সে নিষেধাজ্ঞা তুলে নেক আর S-400 বিক্রি করে দেখ, আর তুরস্ক আমেরিকার সব কথা মেনে চলুক, আমেরিকার সাথে তুরস্ক একেবারে বোঝম ফ্রেন্ড হয়ে যাক, আমেরিকার কাছে তুরস্ক সব উন্মুক্ত করে দেখ, যাই করুক, F-35 তুরস্কের কাছে দেয়া কোনোভাবেই যাবে না। সেটা ঠেকানোর জন্য গ্রিস এবং ইসরায়েল যা করার করবে, এটা হচ্ছে তাদের কথা ওপেনলি। কেন? এই কেনর উত্তরের মধ্যে আছে যে তুরস্ক কেন F-35 চাচ্ছে। তুরস্ক F-35 চাচ্ছে এর কারণ হচ্ছে তুরস্কের এই যে দুটো শত্রু, আপনি যেভাবেই দেখেন এই দুটো দেশ তুরস্ককে সবচেয়ে বড় শত্রু হিসাবে দেখে এখন, আবার তুরস্ক মনে করে যে এই দুটো দেশ হচ্ছে তার প্রতিবেশী দেশগুলোর মধ্যে তার জন্য সবচেয়ে বড় থ্রেট। এই দুটো দেশ F-35 পেয়েছে অথবা পাচ্ছে অথবা পাবে। তাদের কাছে আমেরিকা বিক্রি করছে, কিছু হ্যান্ডওভার করেছে, আরো কিছু হ্যান্ডওভার করবে, এবং তাদের কাছে F-35 যুদ্ধ বিমান আছে। সেই F-35 এর বিরুদ্ধে দাঁড়ানোর মতো এই পঞ্চম প্রজন্মের কোন যুদ্ধ বিমান তুরস্কের কাছে নাই। আপনি যদি আকাশের ডগ ফাইটের কথা চিন্তা করেন, তাহলে সেই ডগ ফাইটের ক্ষেত্রেও তার সমকক্ষ বিমান দরকার। আপনি আকাশের ডগ ফাইট না করতে পারলে আপনি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে আপনার কিছু জায়গা ঠেকাতে পারবেন, কিছু বিমানকে হয়তো আপনি ফালাতে পারবেন, একটা দুটো বিমানকে আপনি ঠেকাতে পারবেন। কিন্তু আপনি যদি আকাশে আপনার হচ্ছে এয়ার সুপিরিয়রিটি যেটা, সেটা যদি আপনার না থাকে নিজের আকাশে, সেক্ষেত্রে আপনি অনেক পিছিয়ে পড়বেন। এজন্য তুরস্ক এই ঘাটতিটাকে ইউরোফাইটার দিয়ে পূরণ করার চেষ্টা করছে, এই ঘাটতিটাকে হচ্ছে রাফাল দিয়ে পূরণ করার চেষ্টা করছে এই ফ্রান্সের যুদ্ধ বিমান। কিন্তু রাফাল বলুন আর ইউরোফাইটার বলুন, এগুলো ফিফথ প্রজন্মের যুদ্ধ বিমান না। এখন এই ফিফথ প্রজন্মের স্টিল যুদ্ধ বিমান আপনার শত্রুর কাছে আছে, আপনার কাছেও যখন এই স্টিল যুদ্ধ বিমান থাকবে তখন আপনি শত্রুকে লেভেল প্লেইং ফিল্ড করতে পারবেন, অর্থাৎ সমান লেভেলে আপনি আছেন। এখন এই যুদ্ধগুলো হয়তো তুরস্কের মধ্যে না, তুরস্কের কথা যেটা, যে তুরস্কের মধ্যে হয়তো আসবে না, কিন্তু তুরস্কের এই সীমানার বাইরে আরো কিছু জায়গা আছে যেগুলো তার হচ্ছে কন্ট্রোলে রাখতে হয়, বা যেগুলোতে সে এই যে শত্রুকে ভয় দেখিয়ে দূরে রাখা সেটা করতে হয়। তার মধ্যে বড় হচ্ছে এজিয়ান সাগরের দ্বীপগুলো। গ্রিস গত 20 বছরে এজিয়ান সাগরের অনেকগুলো দ্বীপ দখল করে নিয়েছে, যেই দ্বীপগুলো একটা সময় মানে কোনো জনমানবহীন দ্বীপ, এবং এগুলোর দুই পক্ষের কেউ এগুলোতে কোনো মানুষ যাবে না, কেউ দখল করবে না, নর্মাল থাকবে, ছোট ছোট দ্বীপ আর কি, এক একটা পাথরের মতো, বড় বড় পাথরের মতো মনে করেন। সেই দ্বীপগুলো গ্রিস দখল করে তারপরে হচ্ছে সেগুলোতে নিজের দখল বসিয়ে তারপরে বলছে যে এই দ্বীপ থেকে আমি 6 নটিক্যাল মাইল হচ্ছে আমার সমুদ্র সীমা। এখন তুরস্কের মাথা নড়ছে যে কিরে, এই দ্বীপগুলো আমি মনে করছি যে এইগুলো ও নেবে না, আমার নেবে না, সমস্যা কি, থাকুক। কিন্তু সে ওই দ্বীপগুলো দখল করার পরে বলছে এই দ্বীপ আমার, এইখান থেকে 6 নটিক্যাল মাইল আমি পাবো। তার মানে হচ্ছে সেখান থেকে সে তুরস্কের পেটের ভিতরে ঢুকে যাচ্ছে, তুরস্কের মানে সমুদ্রে পা দেওয়ার জায়গা থাকে না, এরকম একটা জায়গা। গ্রিস সেই কোথায়, প্রায় 150-200 কিলোমিটার দূরে, সে এসে তুরস্কের পাশের দ্বীপ দখল করে বলছে যে এই দ্বীপ আমার, এখন হচ্ছে এটা করবে। এখন এই যে দ্বীপগুলো নিয়ে যে ঝামেলা, এই ঝামেলায় তুরস্ক চাইছে যে ওই সমস্ত জায়গায় তার এই এয়ার সুপিরিয়রিটির জন্য এই বিমান দরকার। আরেকটা হচ্ছে ইসরায়েলের সাথে সিরিয়ার আকাশে। এখন তার কথা হচ্ছে যে আমি যদি হচ্ছে সেখান থেকে 6টা বা 12টা বা 24টা যুদ্ধ বিমান যদি পাই একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, তাহলে আমি অন্তত এই যে মনস্তাত্ত্বিক যুদ্ধ এবং ব্যালেন্সিং সেটা হবে। এরপরে তার হয়তো 2032 সালে 35 সালে তার নিজস্ব যে যুদ্ধ বিমান সেটা আসবে। এই হচ্ছে এখানের মূল বিষয়, আমার কাছে যেটা মনে হয় এটা হচ্ছে এই জায়গার মূল ইকুয়েশন।
এবং এই S-400 এখন অন্য কারো কাছে দেওয়া বা অন্য কারো কাছে বিক্রি করা, এটারও পেছনে আরেকটা কারণ হচ্ছে যে তুরস্ক এখন দেখছে যে তার S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে জন্য তার দরকার ছিল, কারণ তখন তার হাতে এই লেভেলের বা এটার কাছাকাছি লেভেলের কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল না। কিন্তু এখন তুরস্ক বলছে যে আমার কাছে আমার স্টিল ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে, যেটা মোটামুটি অনেকগুলো বিভিন্ন লেয়ারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটা সমন্বয়, এবং এটার মাধ্যমে সে বলছে যে তার জরুরি চাহিদা সে পূরণ করতে পারবে। এই সব দিক থেকে হিসাব করে তুরস্ক এই F-35 পাওয়ার জন্য মরিয়া। এখন এইখানে আসলে পাওয়ার জন্য মরিয়ার চেয়ে বিষয়টা হচ্ছে সে টাকা দিয়ে রেখেছে, তার জিনিস, তার নিজের টাকার জিনিস এবং এই প্রকল্পের একটা অংশ। এজন্য সে চাইছে যে ঠিক আছে, F-35 যদি S-400 যদি আমি কোনো একটা দেশের কাছে বিক্রি করে হলেও যদি এখন ওইগুলো নিতে পারি, আমার এতদিন প্রয়োজন ছিল, এখন আর এটার প্রয়োজন, ওগুলো যদি নিতে পারি তাহলে আমার জিনিস, টাকা দেওয়া জিনিস আমি পেলাম। কিন্তু প্রশ্ন হচ্ছে আমেরিকা শেষ পর্যন্ত দিবে কিনা। এই দিবে কিনার প্রশ্ন না আমেরিকার প্রেসিডেন্ট এখনো পর্যন্ত স্পষ্ট করে বলেছে, না তুরস্কের পক্ষ থেকে এখনো পর্যন্ত স্পষ্ট করে বলেছে। গতকাল অথবা গত পরশুদিন তুরস্কের রাষ্ট্রপতির কাছে এই প্রশ্নটা করা হয়েছিল যে আপনারা এই S-400 বিক্রি করে দিয়ে সেটার বিপরীতে F-35 যুদ্ধ বিমান পাওয়ার ব্যাপারে যে আলোচনাগুলো করেছেন এবং কাৎসা নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার যে আলোচনাগুলো চলছে এখন, সেগুলো উঠিয়ে নেওয়া কি এতই সহজ হবে? আপনার সাথে ট্রাম্পের হয়তো দহরম মরম সম্পর্ক থাকতে পারে, ট্রাম্প এখানে এসে আপনার অনেক তুস্তি করেছে, কিন্তু ট্রাম্প ছাড়াও তো সেখানে তাদের কংগ্রেস এবং সিনেট আছে, ওখান থেকে তো এই অনুমোদন হয়ে আসতে হবে, সেখানে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, পেন্টাগন আছে, সব জায়গা থেকে এটার অনুমোদন, অর্থাৎ কোনো ধরনের ভেটো ছাড়া আসতে হবে, ভেটো মানে বাতিল করে, অথবা তারা যেন ভেটো না দেয়, এটার হচ্ছে একটা পজিটিভ ইঙ্গিত দেয়, পজিটিভ বার্তা দেয়, সেটার উপর ভিত্তি করে আসতে হবে। এরকম বিশাল একটা পথ পাড়ি দিয়ে আসা আসলেই আপনাদের পক্ষে সম্ভব কিনা? তখন তুরস্কের রাষ্ট্রপতি হেসে বলেছেন যে এই ক্ষেত্রে এখন মন্তব্য করব না, তোমরা আমাদের দেখতে থাকো, আমাদের ফলো করতে থাকো, দেখো কি হয়, দেখা যাক কি হয়। এখন যেহেতু এখানে তুরস্কের রাষ্ট্রপতির কথা আসলো, সেহেতু একটুখানি বলে রাখি যে তুরস্কের রাষ্ট্রপতি এই ন্যাটো সম্মেলনে সারা বিশ্বের কাছে তুরস্কের একটা ভালো পারফরমেন্স তুরস্ক দেখিয়েছে। ন্যাটো সম্মেলনে একটা সম্মেলনকে সে তার স্ট্র্যাটেজিক শো হিসেবে দেখিয়েছে, মূলত স্ট্র্যাটেজিক এবং সামরিক শো হিসেবে দেখানোর চেষ্টা করেছে, এবং সেই দিকে সেভাবেই সে এটাকে সাজিয়েছে। তবে তুরস্কের রাষ্ট্রপতি যে যথেষ্ট পরিমাণে হচ্ছে দুর্বল হয়ে পড়েছেন, এবং তার বয়স খুব বেশি নেই, তার চেয়ে বেশি বয়স্ক লোকেরা রাষ্ট্র প্রধান হিসেবে রাষ্ট্র চালাচ্ছেন, কিন্তু তার দুর্বলতা এবং তার শারীরিক দুর্বলতা এবং তার অসুস্থতা অনেকটাই হচ্ছে স্পষ্ট এই ন্যাটো সম্মেলনে হয়েছে, এটা দেখা গেছে। এজন্য এখন এটা নিয়েও অনেকের আলোচনা সমালোচনা আছে যে আসলে তার আর কতদিন এই ক্ষমতায় থাকা উচিত বা ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত কিনা, অথবা এই পরিস্থিতিতে আসলে সে কতটা সক্ষমভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারবে, এগুলো নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য, আলোচনা, সমালোচনা চলছে। আজ তাহলে এখানেই রাখি। আপনাদের এই আজকের যে আলোচনা, এই আলোচনার উপরে আপনাদের মন্তব্য অবশ্যই আমরা সাদরে গ্রহণ করব। আর ওই যেগুলো বললাম যে আমাদের এই ভিডিওগুলো বিভিন্নভাবে বিভিন্ন চ্যানেল, ছোট ছোট বড় বড় অনেক চ্যানেল আমাদের ভিডিওগুলো নিয়ে শেয়ার করে। ভিডিও শেয়ার করতে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে আমরা একটা ভিডিও ছাড়ার পরেই যদি হচ্ছে সে সেই ভিডিওটা নিয়ে শেয়ার করে, তখন সেইটা ইউটিউব অ্যালগরিদমে আমাদেরকে হচ্ছে রিচ কমিয়ে দেয়। আমরা চাই না এটা, আমরা পরিশ্রম করি, আমরা চেষ্টা করি আপনাদের কাছে পৌঁছতে, এবং আমাদের এই অ্যালগরিদম রিচ কমিয়ে দিয়ে যদি হচ্ছে যারা নকল করতেছে আমাদের কাছ থেকে তাদের রিচ বাড়িয়ে দেয়, এটা আমাদের জন্য যেমন দুঃখের যেমন কষ্টের, তেমন হচ্ছে এটা আমাদের জন্য বড় ধরনের একটা ধাক্কা। আমরা এটা চাই না। এজন্য যারা এই আমাদের ভিডিওগুলো শেয়ার করছেন, ওকে আপনারা ভালোবাসেন বা আপনারা দেখতেছেন যে আমাদের এই ভিডিওগুলো শেয়ারের মাধ্যমে আপনাদের রিচ বাড়তেছে, কিন্তু আপনাদের কাছে অন্তত অনুরোধ থাকবে যে একদিন পরে আপনারা কমপক্ষে 24 ঘন্টা, আমাদের অনুরোধ হচ্ছে 48 ঘন্টা পরে, কমপক্ষে 24 ঘন্টার মধ্যে আপনারা শেয়ার দিবেন না। আর যদি এটা কন্টিনিউ হয় এই শেয়ারগুলো, তাহলে আমরা আমাদের দর্শকদেরকে দিয়ে আমরা ভিন্ন ধরনের পদক্ষেপে যাওয়ার চেষ্টা করব। আজ তাহলে এখানেই রাখি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।